নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ভূতের গল্প, নাম মাহুরী কুঠিতে এক রাত। ট্রেনে যেতে যেতে ব্যাপারটা যতই ভেবে দেখছিলাম ততই আরও অদ্ভুত লাগছিল। বাস্তব ঘটনা অবশ্য অনেক সময়ই কাল্পনিক গল্পের চেয়ে বিস্ময়কর হয় জানি, তবু যেন এই ব্যাপারটায় বিশ্বাস করতে কিছুতেই প্রবৃত্তিই হচ্ছিল না। দুদিন আগেই বিমলের সঙ্গে আমার মেসের ঘরে প্রায় রাত 1টা পর্যন্ত জেগে তুমুল তর্ক করেছি। শেষ পর্যন্ত এ বয়সের তর্কাতর্কির যা পরিণাম হয় তাও আমাদের বচসায় হয়েছে। দুজনেরই জেদ ও রাগ বেড়ে গেছে এবং পরস্পরকে যা তা বলে যুক্তির অভাব পূরণ করেছি। আমি বলেছি, যেমন ছাতুখোরের দেশে জঙ্গলের মধ্যে থাকিস তেমনি জঙ্গলি বুদ্ধিও হয়েছে। বিমল বলেছে, শহরের মাঝখানে ইলেকট্রিক লাইটের তলায় বসে বারফাট্টাই মারতে সবাই পারে, এক রাত ভেরেন্ডির জঙ্গলের ধারে কুঠিতে কাটাতে পারলে বুঝতাম। হেসে উঠে বলেছিলাম, কাটাবার কি দরকার, তোর ভূত শহর আর ইলেকট্রিক লাইটকেই বা ডরায় কেন? বেছে বেছে যত পোড়ো বাড়ি আর জঙ্গলে না থেকে সেই তো এখানে এলে পারে। বিমল চটে উঠে জবাব দিয়েছে, তার দায় পড়েছে, তোর কাছে ভূত আসে এ কথা প্রমাণ করার জন্যে তার তো কোনো মাথা ব্যথা নেই। বিমলকে আরও রাগিয়ে দিয়ে বলেছি, তার না হোক, তোর তো আছে। তুই নিজে কি কোনোদিন মাহুরী কুঠিতে থেকে দেখেছিস? বিমল বলেছে, এখনও রাত কাটায়নি, তবে বাইরে থেকে যা দেখেছি তাই যথেষ্ট। আমি এবার উত্তরে এমনভাবে বিদ্রূপের স্বরে বলেছি যে বিমল রীতিমতো অপমান বোধ করে চুপ করে গেছে। খানিক বাদে গম্ভীর মুখে শুধু বলেছে, সাহস থাকে তো সেখানে যাস। আমি ব্যঙ্গ করে বলেছি, গেলে অন্তত মাহুরী কুঠির বাইরে থাকবো না। পরের দিন সকালে অবশ্য আমাদের এই তর্ক নিয়ে মন কষাকষির কোনো চিহ্ন আর ছিল না। বিমল সকালের ট্রেনেই তার কাজের জায়গায় চলে যাবে, আমি স্টেশনে তাকে তুলে দিতে গিয়েছিলাম। আগের রাতে তর্কাতর্কির কথা দুজনে একবার ভুলেও উত্থাপন করিনি, কিন্তু কে জানতো সে তর্কের জের অমন করে মেটাবার নয়। 2 দিন বাদে আমাকে সত্যি সত্যি ভেরেন্ডির জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়তে হবে, তাই বা কে ভেবেছিল? বিমল চলে যাবার পর একটা রাত পার হতেই দুপুরবেলা হঠাৎ টেলিগ্রাম পেয়ে স্তম্ভিত হয়ে গেছি। বিমল মরণাপন্ন, এখনই আমার যাওয়া দরকার। যাওয়া যে দরকার তাতে কোনো সন্দেহ নেই। ছোটনাগপুরের একটা নগণ্য স্টেশনে নেমে মাইল 10-12 গেলে ভেরেন্ডির জঙ্গল পাওয়া যায়। এই জঙ্গলের মাঝখানে একটা পুরনো তামার খনিকে নতুন করে আবিষ্কার করে আজ 2 বছর বিমল কাজ করছে। সে নির্বান্ধব পুরীতে যে সমস্ত কুলি মজুর নিয়ে দিন কাটায়, সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়লে তারা যে কোনো সাহায্যই করতে পারবে না, এটা ভালো করেই বুঝতে পারছিলাম। টেলিগ্রাম পাবার পরই বিকেলে রওনা হয়ে পড়েছি। ভেরেন্ডির জঙ্গলে বিমলের নিমন্ত্রণ এভাবে রক্ষা করতে যেতে হচ্ছে ভেবে সত্যি অদ্ভুত লাগছিল, আর বিরক্তি লাগছিল যেতে এমন দেরি হওয়ায়। যে স্টেশনে নেমে ভেরেন্ডির জঙ্গলে যেতে হয় অত্যন্ত নিকৃষ্ট ধরনের প্যাসেঞ্জার ছাড়া আর সব গাড়ির কাছে সে অস্পৃশ্য, তাই বাধ্য হয়ে প্যাসেঞ্জারেই চাপলেও তার শামুকের মতো গতি ক্রমশই অসহ্য হয়ে উঠেছিল। এতক্ষণে কি যে বিপদ সেখানে হচ্ছে কে জানে। বিমল অত্যন্ত শক্ত ধাতের ছেলে, সহজে সে কাতর কিছুতেই হয় না। সেই সুদূর জঙ্গলে একলা আজ সে 2 বছর যেভাবে বাস করে আসছে তা থেকে তার কাঠামোর পরিচয় পাওয়া যায়। সুতরাং অত্যন্ত বিপদে না পড়লে সে যে আমায় তার করতো না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম গদাই লস্করি চালের গাড়িতে আমি সেখানে পৌঁছবই বা কখন, তাকে সাহায্যই বা করব কি করে? বিকেলবেলা যে গাড়ি রওনা হয়েছিল সমস্ত রাত গুটি গুটি করে চলে ভোর প্রায় 5টার সময় টিনের চাল দেওয়া নিতান্ত আক্ষুটে চেহারার একটি স্টেশনে সেই গাড়ি আমায় নামিয়ে দিলে।
প্ল্যাটফর্ম বলতে কাঁকড় ফেলা খানিকটা জায়গা, ট্রেনের সবকটা পাদানি বেয়ে সেখানে নামতে হয়। স্টেশন নয়, মনে হলো যেন কোনো প্রান্তরে নেমেছি। শীতের রাত্রে ভোর 5টার সময় বেশ অন্ধকার থাকে, তার উপর গাঢ় কুয়াশায় স্টেশনের একটি মিটমিটে বাতি প্রায় অদৃশ্যই হয়ে গেছে। প্ল্যাটফর্মে জনমানব কেউ আছে বলে মনে হলো না। মিনিট খানেক থেমে গাড়িটা স্টেশন ছেড়ে চলে যেতেই তার নির্জনতা আরও যেন ভয়াবহ হয়ে উঠল। ট্রেনের আলোয় আর আওয়াজে নিজের নিঃসঙ্গতা এতক্ষণ এমন স্পষ্টভাবে বুঝতে পারিনি। কিন্তু এই স্টেশন থেকে তো বেরোতে হবে। ভেরেন্ডির জঙ্গলের রাস্তা এখান থেকে 10-12 মাইল দূর, এইটুকু মাত্র জানি। কোন দিকে যেতে হবে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিজ্ঞেসই বা করি কাকে? টিকিট চাইতেও তো কেউ আসে না দেখছি। স্টেশনের অস্পষ্ট বাতিটার দিকে এগিয়ে গেলাম। স্টেশন ঘরে কোনো না কোনো লোক নিশ্চয়ই আছে। ঠেহরিয়ে! সত্যি একেবারে আঁতকে উঠে দাঁড়িয়ে পড়লুম। মানুষ নয়, যেন বাঘের গলার আওয়াজ। পেছন ফিরে কুয়াশায় ঘোলাটে একটা নীল আলো ছাড়া কিছুই প্রথমটা দেখতে পেলাম না। নীল আলোটা আর একটু কাছে এগিয়ে আসার পর বিশাল একটা বস্তার মতো জিনিস অস্পষ্টভাবে দেখা গেল। জিনিসটা বস্তা নয়, মানুষের মাথা। প্রকাণ্ড কমফোর্টার ও তার উপর কম্বল জড়িয়ে অত বড় হয়েছে। সেই কম্বল ও কমফোর্টারের সামান্য একটু ফাঁকের মধ্যে প্রকাণ্ড একজোড়া গোঁফ ও দুটি জলজলে চোখ দেখা গেল। শরীরের অন্যান্য অংশ অন্ধকারে অস্পষ্ট। সত্যি প্রথমটা কেমন হতবুদ্ধি হয়ে গেছিলাম। সেই কম্বল জড়ানো মুখ থেকে গম্ভীর বাজখাই গলায় টিকিস, শুনেও যেন ব্যাপারটা ভালো করে বুঝতে পারেনি। আবার আওয়াজ এলো, টিকিস কাহা? এবার ব্যস্ত সমস্ত হয়ে পকেট থেকে টিকিট বার করলাম এবং পর মুহূর্তে ভাল্লুকের মতো একটা মোটা লোমওয়ালা হাত হঠাৎ অন্ধকার থেকে যেন বেরিয়ে এসে আমার হাত থেকে সেটা কেড়ে নিল। সাহস করে জিজ্ঞেস করলাম, ভেরেন্ডির জঙ্গলের রাস্তাটা কোন দিকে বলতে পারেন? ইতিমধ্যে নীল আলোটা দূরে সরে যেতে শুরু করেছিল। সেটা থামলো এবং কুয়াশার ভেতর থেকে শোনা গেল সবিষয় প্রশ্ন। কাহা? ভেরেন্ডির জঙ্গল, যেখানে তামার খনি আছে। নীল আলোটা আমার কাছে সরে এলো। কমফোর্টার ও কম্বলের বস্তার তলা থেকে দুটি চোখ আমার দিকে তীক্ষ্ণ সবিষয় দৃষ্টিতে লক্ষ্য করছে। বুঝতে পারলাম ব্যাপারটা কি। হঠাৎ উধার মত জানা শুনে চমকে উঠলাম এবং কিছু জিজ্ঞেস করার আগেই বিমূঢ় হয়ে দেখলাম লোকটা চলে যাচ্ছে। পর মুহূর্তে নীল আলোটাই হঠাৎ বোধহয় নিভে গেল। অন্ধকারে অন্তত আর কিছু দেখা গেল না। কিন্তু আমার এখন প্ল্যাটফর্মে থাকলে চলবে না। স্টেশনে সেই আলোকটি লক্ষ্য করে আবার গেলাম। সেই আলোর কাছেই বেরুবার গেটটা পেয়ে তবু আশ্বস্ত হওয়া গেল। স্টেশনের একটি মাত্র ঘর। ভেতর থেকে টরে টক্কা টেলিগ্রাফের আওয়াজ আসছে। গেট দিয়ে বেরুতে বেরুতে কৌতূহল ভরে একবার জানলা দিয়ে উঁকি মেরে সত্যি বিস্মিত হলাম। একটা কুলি বা চাপরাশিরও সেখানে দেখা নেই। বাইরে কুয়াশাচ্ছন্ন অন্ধকার, শুধু একটা অস্পষ্ট পায়ের ধূসর ধোঁয়াটে রেখা কোনো রকমে চেনা যাচ্ছে। আপাতত আর কোনো পথ না দেখতে পেয়ে সেইটিকে অনুসরণ করাই যুক্তিসঙ্গত মনে হলো। খানিক বাদেই অন্ধকার কেটে গেলে আর ভাবনার কিছু থাকবে না, তখন কাউকে জিজ্ঞেস করে নিলেই চলবে। কিন্তু আকাশ পরিষ্কার হওয়া সত্ত্বেও কাউকে জিজ্ঞেস করবার সুবিধে কিছু হলো না। এরকম নির্জন পথ কোথাও আছে বলে জানতাম না। চারধারে বিশাল ঘন জঙ্গল, একেবারে নিস্তব্ধ। মানুষ দূরের কথা, এই ভোরের বেলা একটা পাখির আওয়াজও সেখানে শোনা যায় না। সৌভাগ্যের কথা, জঙ্গলের মধ্যে পায়ে চলার দু একটা রেখা ছাড়া এই পথ কোথাও দুভাগ হয়ে যায়নি। ঘণ্টা চারেক চলবার পর পথ ক্রমশ উপরে উঠেছে বুঝতে পারলাম। জঙ্গলও সেখানে আরও নিবিড়। একটা চড়াই পার হয়েই দূরে একটা পাথুরে ঢিবির ধারে ছোট একটা বস্তির মতো দেখতে পাওয়া গেল। সে বস্তির পেছনে একটা বিশাল ভাঙা পোড়ো বাড়ি পাথুরে ঢিবির সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গলের ওপরে মাথা তুলেছে।
কাছে গিয়ে যন্ত্রপাতি ইত্যাদির চিহ্ন পেয়ে বুঝলাম সেইটাই খনি। কিন্তু এখানেও যে জনমানব নেই। খোলার চালের ঘরগুলো অধিকাংশই সকালবেলাও বন্ধ। টালিতে ছাওয়া বাংলা প্যাটার্নের একটি বাড়ি তার মধ্যে দেখতে পেয়ে সেইটাই বিমলের থাকবার জায়গা হবে মনে করে দরজায় গিয়ে কড়া নাড়লাম। কোনো সাড়া শব্দ নেই। দরজায় মৃদু একটা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সামনেই বসবার ঘর, কয়েকটা বেতের চেয়ার ও একটা টেবিল পাতা। পেছনে ভেতরের দিকের দরজার পর্দা ঝুলছে। এ ঘরেও কেউ নেই। পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছি, এমন সময়ে পদশব্দ শুনে চমকে পেছন ফিরে তাকালাম। চমকে উঠবার কথাই বটে। প্রায় 6 ফুট লম্বা, অত্যন্ত রোগা ও সরু যে লোকটি ঘরে ঢুকেছে, বিজ্ঞাপনের ব্যঙ্গচিত্র ছাড়া অমন চেহারা কোথাও চোখে পড়েনি আমার। জিজ্ঞেস করলাম, বিমলবাবু কোথায় আছেন বলতে পারো? কন বাবু? বিমলবাবু। আমি তার অসুখের টেলিগ্রাম পেয়ে আসছি। কেমন আছেন এখন? ইঞ্জিনিয়ার বাবু গো মাংতা, বলে লোকটা হাতের ও মুখের অপরূপ একটা ভঙ্গি করল। কিছু বুঝতে না পেরে বললাম, হ্যাঁ ইঞ্জিনিয়ার বাবুই হলো, কিন্তু তিনি কোথায়? লোকটা আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে যা বলল তার মর্ম বুঝতে আমার মিনিট 2 লাগলো এবং তারপর স্তম্ভিত হয়ে আমি ঘরের একটি চেয়ারে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই শুনলাম। আমি টেলিগ্রাম পেয়ে যখন ট্রেনে রওনা হয়ে পড়েছি তখন বিমল এই জগৎ থেকেই রওনা হয়ে গেছে। সবচেয়ে আঘাত পেলাম যেভাবে সে মারা গিয়েছে তার বিবরণ শুনে। এক হিসাবে আমি তার মৃত্যুর জন্যে দায়ী, কারণ কোনো অসুখে বিমল মারা যায়নি। তার মৃত্যু অত্যন্ত রহস্যজনক। কলকাতা থেকে ফিরে এসে বিমল বোধহয় আমার বিদ্রূপ স্মরণ করেই জেদের বসে মাহুরি কুঠিতে সমস্ত রাত একলা কাটায়। তার সঙ্গে যারা কাজ করে তারা সকলেই মানা করেছিল, কিন্তু সে শোনেনি। শেষ রাত্রে একটা অদ্ভুত গোঙানি শুনে তার বেয়ারা রামদিন ঘর থেকে বেরিয়ে এসে বাইরের মাঠে বিমলকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। ধরাধরি করে তাকে ভেতরে তুলে আনার পর দেখা যায় তার মাথায় গভীর আঘাতের চিহ্ন, গায়েও নানা জায়গায় দাগ আছে। সে নিজেই পড়ে যাক বা কেউ তাকে ফেলে দিয়ে থাকুক, কোনো উঁচু জায়গা থেকে পড়ার দরুন যে তার মাথায় দারুণ চোট লেগেছে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অনেক সেবা শুশ্রূষার পর সকালের দিকে 8 ঘণ্টাটাক তার জ্ঞান হয়েছিল। সেই সময়েই সে আমায় টেলিগ্রাম করতে বলে, কিন্তু তারপর উন্নতির বদলে ক্রমশ তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বিকেল 4টের সময় সে মারা যায়। এদেশের লোকের, বিশেষত অশিক্ষিত কুলি মজুরদের কুসংস্কার অত্যন্ত বেশি। তাদের ইঞ্জিনিয়ার বাবুকেই ভূতেই যে ফেলে দিয়েছে এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সেই জন্যে বিমলের মৃত্যুর পর তার সৎকার করেই তারা সদল বলে খুনি বস্তি থেকে চম্পট দেয়। আমি সেই জন্যেই সকালে এসে কাউকে কোথাও দেখতে পাইনি। বেচারা রামদিনও পালিয়েছিল। যাবার সময় তবু বুদ্ধি করে সে স্টেশনে আমার ঠিকানায় আর একটা তার করে দেয়। আগেই রওনা হবার দরুন আমি সে তার পাইনি। যে স্টেশন মাস্টার সে তার নিজের হাতে পাঠিয়েছিল তার অদ্ভুত আচরণের ও কথাবার্তার মানে এবার যেন একটু বোঝা গেল। যার কাছে সমস্ত খবর পেলাম, ব্যঙ্গচিত্রের মতো চেহারার অদ্ভুত সেই লোকটি রামদিন। আজ সকালবেলা সে সাহস করে বাবুর জিনিসপত্রের তদারক করতে কিংবা চুরির মতলবে যে কারণেই হোক ইঞ্জিনিয়ার বাবুর কুঠিতে এসেছে। সমস্ত ব্যাপার শোনার পর আমার মনের অবস্থা যা হলো তা বর্ণনা করা অসম্ভব। ভূতই হোক আর যাই হোক, এ ব্যাপারে রহস্যভেদ আমায় করতেই হবে। আমার সংকল্প আমি তখনই ঠিক করে ফেলেছি। ভেরেন্ডি জঙ্গল থেকে নিকটস্থ থানা প্রায় 1 বেলার পথ। দুপুরে রামদিনকে দিয়ে সেখানে খবর পাঠিয়ে আমি রাত্রের জন্যে প্রস্তুত হতে লাগলাম। আর কিছুর জন্যে না হোক অন্তত বিমলের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি রাখবার জন্যেই মাহুরি কুঠিতে 1 রাত আমায় কাটাতে হবে। তার জন্যে আয়োজন অবশ্য বেশি কিছু করবার নেই। শুধু জোরালো বৈদ্যুতিক টর্চ ও একটা ছোট লোহার রডই আমি সঙ্গে নেব ঠিক করলাম।
সন্ধ্যের আগে রামদিনের ফিরে আসবার কথা, কিন্তু রাত প্রায় 7টা হয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। মুখে আমায় কথা দিলেও ভূতের ভয়ে সে শেষ পর্যন্ত সরে পড়েছে বুঝতে পারলাম। কিন্তু পুলিশের লোকেরও দেখা নেই কেন? রামদিন কি থানায় খবরও তাহলে দেয়নি? জঙ্গলের মাঝে পরিত্যক্ত খনির বস্তিতে আমি সম্পূর্ণ একা। রাত 9টা বাজার পর অপেক্ষা করতে পারলাম না। পুলিশের লোক আসুক বা না আসুক, মাহুরি কুঠি বেশি দূর নয়। দিনের বেলা বাড়িটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছি। প্রকাণ্ড দোতলা 2 মহলা কুঠি। কি খেয়ালে যে এখানে এত বড় বাড়ি কেউ নির্মাণ করেছিল বোঝা কঠিন। বাড়িটির অবশ্য অত্যন্ত ভগ্ন দশা। বড় বড় গাছ তার দেওয়াল ভেদ করে বেড়ে উঠেছে। বাইরের দিকের ঘরগুলোর জানলা দরজার চিহ্ন আর নেই। এই শুকনো দেশেও ভেতরের ঘরগুলোতে শ্যাওলা ও আগাছা জন্মেছে প্রচুর। ভাঙা দেউড়ি দিয়ে বাইরের মহলা পার হয়ে গেলে ভেতরের বিশাল যে সমস্ত গোলকধাঁধার মতো অসংখ্য ঘর পাওয়া যায়, দিনের বেলাতেও সেগুলো অন্ধকার। দরজা জানালা অধিকাংশেরই নেই। যেগুলোর আছে সেগুলো কবজা থেকে ঝুলে পড়েছে। আসবাবপত্র অনেক ঘরে এখনও অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে আছে, শুধু বোধহয় ভূতের ভয়ে চোরও সেখানে প্রবেশ করেনি বলে। অমূলক ভয় আমার নেই, তবু টর্চ হাতে বাইরের দেউড়ি দিয়ে মাহুরি কুঠিতে প্রবেশ করবার সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও গা ছমছম করে যে উঠেছিল তা স্বীকার করতে বাধ্য হচ্ছি। এমন গাঢ় জমাট অন্ধকারের সঙ্গে পরিচয় আমার সত্যিই কখনো হয়নি। টর্চের আলোতে যেন সবলে তাকে কেটে বেরুতে হচ্ছে। বাইরের মহলের ওপর নিচের সমস্ত ঘরগুলো ঘুরে দেখে ভেতরের মহলে ঢুকলাম। নিচের ঘরগুলোয় দুর্দশা অত্যন্ত বেশি। আগাছায় মেঝে প্রায় ছেয়ে গেছে। ইট সুরকি পাথর জায়গায় পড়ে আছে স্তূপাকার হয়ে। ঘরগুলোতে ঢোকাও বিপজ্জনক। সে সমস্ত ঘর ছেড়ে এবার ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার ঘরগুলো এখনও অনেকটা ভালো আছে। একটার পর একটা টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে যেতে যেতে কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিমলের মৃত্যুর রহস্য এই বাড়ির সঙ্গে জড়িত না থাকলে অনায়াসে মনে করা যেত যে নেহাত কুসংস্কারের দরুন এখানকার লোক এই বাড়িটিকে এমন বিভীষিকাময় করে তুলেছে। ঘরগুলো এখানে এমন বিশৃঙ্খলভাবে সাজানো, সেখানে দরজা ঘুলঘুলি এমনভাবে ছড়ানো যে সব শুদ্ধ একটা বিরাট গোলক ধাঁধা বলে মনে হয়। এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেতে পথ গুলিয়ে ফেলবার সম্ভাবনা এখানে অত্যন্ত বেশি। সম্প্রতি সত্যি গুলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছিল। খানিক আগে যে ঘর ছেড়ে গেছি সেই ঘরেই আবার ঘুরে এসে সবিষয়ে দাঁড়িয়ে পড়েছি। ওপরে উঠবার সিঁড়িটাও যে ঠিক কোন দিকে হবে বুঝতে পারছিলাম না। খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে মাথাটা ঠিক করে নিয়ে আবার এগোতে যাব, এমন সময় পায়ে যেন কি একটা ঠেকলো। টর্চের আলো সেখানে ফেলে অত্যন্ত বিস্মিত হয়ে গেলাম। জিনিসটা আর কিছু নয়, একটা চামড়ার ব্যাগ। কিন্তু এই ব্যাগটির সঙ্গে আমি পরিচিত। কলকাতায় বিমলের কাছে আমি এটা দেখেছি এবং তার সুন্দর চামড়ার কাজের প্রশংসাও করেছি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুলে ফেলে আরও আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের ভেতর এক খোপে সুতো দিয়ে বাঁধা একতারা করকরে নতুন 10 টাকার নোট, আর একটা খোপে খুচরো কয়েকটা টাকা পয়সা ও একটা ছোট কাগজের টুকরো। কাগজের টুকরোটা দেখেই আমি চিনলাম। নিজের হাতে বিমলকে এই কাগজে আমার ঠিকানা আমি দিয়েছিলাম। বিমল তার মৃত্যুর আগের রাত্রে এই ঘরে যে ঢুকেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাগ তার পকেট থেকে পড়লই বা কী করে? কোনো শত্রুর হাতে যদি তার প্রাণ গিয়ে থাকে তাহলে তারা ব্যাগ ছোঁয়নি বা কেন? টর্চের আলোয় ঘরটা এবার আমি খুব ভালো করে তন্ন তন্ন করে দেখলাম। ঘরটি আকারে বেশ বড়, অন্যান্য ঘরের চেয়ে আসবাবপত্রও একটু বেশি। 2টি ভাঙা তক্তপোষ, একটা ভাঙা টেবিল, দেয়ালে লাগানো একটা কাঠের উইয়ে খাওয়া বড় আলমারি ছাড়া খুচরো আরও অনেক জিনিস ঘরময় ছড়ানো।
কিন্তু বিমলের আর কোনো চিহ্ন সেখানে পেলাম না। এমনকি কাল যে সে এখানে ছিল তার কোনো পরিচয়ও নেই। তবু এই ঘরেই রাত কাটাবার সংকল্প আমি তখন করে ফেলেছি। একটা বাতি বার করে ভাঙা একটা তক্তপোষের ওপর রেখে জ্বেলে ফেললাম। টর্চের আলো তো সারা রাত জ্বালানো যায় না। বাতিটা জেলের তক্তপোষের ওপর বসতে গিয়ে কিন্তু উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি একটা ভারী জিনিস পড়ে যাবার শব্দ হলো। এতক্ষণ এই পোড়ো বাড়িতে এই ধরনের কোনো শব্দ কিন্তু শুনিনি। টর্চটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে কিন্তু প্রথম একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়বার মতো কোনো জিনিসই সেখানে নেই, অথচ স্পষ্ট সে শব্দ শুনেছি। হতভম্ব হয়ে খানিক দাঁড়িয়ে থেকে আবার আগের ঘরে ফিরলাম। বাতিটা কেমন করে ইতিমধ্যে নিভে গেছে কে জানে। দেশলাই বার করে আবার সেটা জ্বালা আর হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে দিয়ে চটপট করে চলার শব্দ। ঝড়ের মতো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। টর্চ ফেলবার আগেই কিন্তু শব্দটা থেমে গেছে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম দুটো মান্ধাতার আমলের শুকনো চিমড়ে ছেঁড়া বেহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় তখনও আমি পাইনি, বরং কোনো দুষ্ট লোকের কারসাজি যে এর ভেতর আছে সেই সন্দেহই আমার তখন দৃঢ় হয়েছে। সে কারসাজির সমুচিত শাস্তি দিতে হবে। চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম এবং বাতি জেলে গ্যাঁট হয়ে ভাঙা তক্তপোষের ওপর বসলাম ঘটনার পরিণতি দেখবার জন্য। ভুতুরে চটি যদি হয় তো আমার চোখের সামনেই চলুক দেখি। মিনিট 10 কোনো কিছুই হলো না। ভুতুরে চটির ক্ষমতার বহর দেখে নিজের মনেই হাসছি, এমন সময় সত্যিই সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। চুপি চুপি আমার পিছনে কে যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকলো একবার। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনে কেউ কোথাও নেই, তবে এই শব্দ কোথা থেকে এলো? আমার মনের ভুল? কিন্তু মনের এরকম হওয়াও তো ভালো লক্ষণ নয়। ভয় পেয়ে যাদের মাথা খারাপ হয়ে যায় তারাই চোখে নানা রকম ভুল দেখে, কানে নানা রকম আওয়াজ শোনে বলে তো জানি। না, আরও সতর্ক ও সজাগ হয়ে থাকতে হবে এবার। নিজের মনের ভুলে ভয় পাওয়ার মতো লজ্জাকর ব্যাপার আর কিছুই হতে পারে না। হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলাম রাত প্রায় 12:30। এতক্ষণ শুধু ঘরগুলো ঘোরাফেরা করতেই কেটে গেছে বুঝতে পারিনি। শীতকালের ভোর হতে এখনও প্রায় 6 ঘন্টা বাকি। এই 6 ঘন্টা শুধু ঘুমে চোখ না জড়িয়ে আসে এইটুকু দেখতে হবে। বসে থাকলে ঘুম আসে বলে পায়চারি করবার জন্যে উঠে দাঁড়ালাম। কিন্তু আশ্চর্য, আমার প্রত্যেক পা ফেলবার শব্দের সঙ্গে বাইরে আর একটা শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারুর পায়ের শব্দ হয় তাহলে তার চেহারাখানা কী রকম তা কল্পনা করাও কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও বোধহয় অমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে একবার থমকে দাঁড়ালাম। বাইরেরও শব্দ থেমে গেল। আবার চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই সে শব্দ শোনা গেল। আবার বাইরে ব্যাপারটা দেখতেই যেতে হলো। টর্চ নিয়ে সমস্ত পথটা কিন্তু তন্ন তন্ন করে বৃথাই খুঁজে ফেললাম। ফিরে এসে দেখি আবার আলো গেছে নিভে। না, ব্যাপারটা ক্রমশই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। দেশলাইটা বার করেছি এমন সময়, আলো জ্বেলো না ভূপেন। মিথ্যে বলে লাভ নেই। সমস্ত শির দ্বারা বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গিয়ে সমস্ত শরীর অবশ করে দিল। এ স্পষ্ট বিমলের গলা। খানিকক্ষণ শুকনো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তারপর জড়িত স্বরে কোনো রকমে বললাম, কে তুমি? আমি বিমল। দোহাই তোমার, আলো জ্বেলো না। কেন? তাহলে আমার এখানে থাকা হবে না। তোমাকে দুটো কথা বলে যেতে চাই, তাও বলতে পারবো না। তুমি ভয় পেয়েছো ভূপেন? ধরা গলায় ঢোক গিলে বললাম, না। তাহলে বসো, টর্চ না জ্বেলে বসো। এগিয়ে এসে বসো তক্তপোষটায়। আমি হাতড়ে হাতড়ে তক্তপোষটায় এসে বসলাম। অন্ধকারে আবার শোনা গেল, তুমি আসাতে
কি যে খুশি হয়েছি, কি বলবো। কথাটা শুনে নিজে যথেষ্ট খুশি না হলেও বললাম, তাই নাকি? হ্যাঁ, তুমি না এলে আমায় এখানে কতকাল বন্দি হয়ে থাকতে হতো কে জানে। কেন? দুটো দরকারি কথা না বলে আমি পৃথিবী ছেড়ে যেতে পারছিলাম না। পৃথিবী ছেড়ে কোথায়? খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। আবার জিজ্ঞেস করলাম, কোথায় বললে না? সে কথা জানতে চেও না, তোমাদের জানবার অধিকার নেই। ও, কিন্তু তুমি কি বরাবর এখানে আছো? বরাবর, যতক্ষণ তুমি এসেছো তোমার পাশে পাশে ঘুরে বেরিয়েছি। এখন একটু তোমার পাশে বসবো? তাড়াতাড়ি বললাম, না না, কি দরকার, কিন্তু ওসব শব্দ টব্দ কি করছিলে? আমি? না না, আমি নয়, ওরা সব করেছে। সবাই সবিস্ময়ে জিজ্ঞেস করলাম, ওরা? হ্যাঁ, ওরাও আছে। ওরা ওই রকম করতে ভালোবাসে, আমার কিন্তু ভালো লাগে না। তবে? থামলে কেন, কি তবে? অনেক দিন পৃথিবীতে থাকতে হলে বিরক্তি আসে তো, তখন ওইসব বদ খেয়াল হয়। ওরা কি অনেক দিন আছে? অনেক দিন। যোধমল তো মানসিংহের সঙ্গে মনসবদার হয়ে এসেছিল, আর দেবদত্ত অশোকের সময়ের। এতদিন ওরা এখানে আছে। কি করবে, মায়ার বন্ধন। যোধমল এখানকার এক রাজকোষ লুট করবার সময় দামি একটা মতির মালা পেয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছিল। কাউকে সে লুকোনো জায়গা জানাবার আগেই তরোয়ালের খোঁচায় মারা যায় বলে বেচারার আজও মুক্তি হলো না। একটু উৎসুকভাবে বললাম, কাউকে জানালেই তো পারে। হুঁ, যাকে তাকে জানালে হবে না। ওর বংশধর, আত্মীয় স্বজন, অন্তত দেশের লোক না হলে জানাবার উপায় নেই। অর্থাৎ মারোয়ারি চাই। মারোয়ারিরা আবার এধার মারায় না। যোধমল সম্বন্ধে নিরুৎসাহ হয়ে বললাম, আর দেবদত্ত? দেবদত্ত? দাঁড়াও, জিজ্ঞেস করে দেখি। খানিকক্ষণ সব নিস্তব্ধ। তারপর শোনা গেল, দেবদত্তের উদ্ধার হওয়া আরও শক্ত। কেন? অশোকের সময় ও মঞ্জুশ্রী না ধ্যানশ্রীর একটা মূর্তি গড়েছিল। সেটা এখনো আবিষ্কার হয়নি বুঝি? কোথায় সেটা? আমি না হয় প্রত্নতত্ত্ব বিভাগকে। না না, আবিষ্কার হয়েছে বই কি, কিন্তু পণ্ডিতরা তর্কাতর্কি করে তার নাম নিয়ে বাঁধালে গোল। কেউ বলছে সেটা মূর্তিই নয়, কেউ বলছে কি কি বলে প্রজ্ঞা পারমিতা। তাতে কি? চুপ চুপ, দেবদত্ত একেবারে ক্ষেপে উঠবে এক্ষুনি। তাতেই তো সব। নাম ঠিক হওয়া না দেখে ও কিছুতেই যেতে পারছে না এখান থেকে। আমি না এলে তুমিও যেতে পারতে না? বোধ হয় না। ওই সব বদখেয়াল হতো তখন। তা হয়তো হতো, মাঝে মাঝে কীরকম নিষ্পিস করে। কে নিষ্পিস করে? হাত। একটু হাসির শব্দ শোনা গেল। হাত তাকে বলে না, তবে গলার স্বরে অত্যন্ত অস্বস্তি বোধ করে বললাম, যাগে, তোমার কি কথা ছিল না, যা বললেই তোমার ছুটি? হ্যাঁ, ছুটি, একেবারে ছুটি। একটু ভয় ভয় জিজ্ঞেস করলাম, বলা হলেই তুমি চলে যাবে? তৎক্ষণাৎ। কিন্তু তুমি চলে গেলে এই যোধমল আর দেবদত্ত না, তোমার কোনো অনিষ্ট করবে না, আমি বারণ করে দিয়েছি। তবে বলো এবার। এই বলছি। খুখ। ও আবার কি? ও কিছু না, কিন্তু হিঁচকির মতো শোনালো যেন। পাগল,
হেঁচকি কোথায়? কিন্তু আমরা তো ওকেই হেঁচকি বলি। আমরা বলি না। তবে কি ওটা? ও আমাদের ভৌতিক দেহের ভূতকার। ভূতকার আবার কি? ও কথার মানে তোমরা বুঝবে না। ওটা হে জগতের কথা। ও জগতের কথা আলাদা নাকি? এতক্ষণ তো বেশ বাংলা বলছিলে। অনেক কষ্টে অনুবাদ করে বলতে হচ্ছিল, কিন্তু ভূতকারের অনুবাদ হয় না। না ভাই, এটা হেঁচকি। ভূতকার। আমি তাহলে আলোটা জ্বালছি। দোহাই তোমার, এখনো আমার কথা বলা হয়নি। কথা তুমি পরে বলোক্ষণ, এখন একটু জলের চেষ্টা দেখি। আমাদের জল লাগে না, আলো জ্বাললেই আমায় চলে যেতে হবে। তা না হয় খানিক চলে গিয়ে তোমার ভূতকারটা থামিয়ে এসো। বলে সত্যি সত্যি দেশলাই বার করে মোমবাতিটা জ্বেলে ফেললাম। কিন্তু এ কি, সত্যিই ঘরে যে কেউ নেই। এ কি ব্যাপার? বিমল, তুমি আছো এখানে? বিমলের কোনো উত্তরের বদলে শোনা গেল, কয়েক সেকেন্ড মাত্র বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবার পর আমার মনে কোনো সংশয় আর রইল না। এগিয়ে গিয়ে কড়া দুটো ধরে সজোরে কাঠের আলমারির পাল্লা দুটো আমি খুলে ফেললাম। এ কি বিমল, তুমি সশরীরে? বিমলের গলা থেকে বেরুলো, ব্যাপারটা এতক্ষণে বোধহয় অনেকখানি বোঝা গেছে। হেঁচকিটুকু উঠে সব না খেচড়ে দিলে বিমলের ফোন দিকে সার্থক বলা চলতো। তার টেলিগ্রাম আমি বিশ্বাস করেছিলাম এবং আগের দিন মাইল 10 দূরের এক মস্ত মেলার জন্যে খনির লোকজন ছুটি নেওয়ায় তার অন্যদিকে সুবিধে হয়ে গেছিল। শুধু রামদিনকে ষড়যন্ত্রের মধ্যে টানতে হয়েছিল। পোড়ো বাড়িতে তার দুর্মুষ ফেলা ও পেটানোর আওয়াজের যে নমুনা সে দেখিয়েছে, তাতে তারিফ তাকে অবশ্যই করতে হয়। অবশ্য স্টেশন মাস্টারের অদ্ভুত মূর্তি ও আচরণ বিমলের ফোন দিকে সাহায্য করবে, এ কথা সেও ভাবেনি। শেষ হলো গল্প মাহুরি কুঠিতে এক রাত।